আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমরা প্রতিনিয়ত শুনতে পাও গণিত খুব কঠিন এবং জ্যামিতি নাকি আরও কঠিন বা জটিল। তাই বারবার নোট গাইড করে মুখস্থ করতে হয়। বিগত পাঠগুলো পর্যবেক্ষণে গণিত কি এখনও তোমাদের কাছে কঠিন বলে মনে হয়? যা সব কিছু চোখে দেখা যায় তা কখনো কঠিন হতে পারে না। আর জ্যামিতি গণিতের সবচেয়ে সহজ এবং বাস্তব বিষয়। ভাষায় লেখা পাঠ থেকে জ্ঞান চক্ষুতে দেখিয়ে যা ছবি আঁকা যায় তা কখনো জটিল হতে পারে না। কথাটি প্রমাণে তোমাদের সামনে শুরুতেই আলোচনা আনছি প্রাথমিক জ্যামিতিক জ্ঞানের পুনরালোচনা। আর আলোচনার শুরুতেই কিছু কথা। সভ্যতা বিকাশের ধারায় ভূমির দখল অধিকার সমস্যায় ভূমির পরিমাপ থেকে জ্যামিতি শাস্ত্রের উদ্ভব। যে অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ, এই পরিমাপ সমস্যা থেকে জন্মলাভ করলেও জ্ঞান বিজ্ঞানের উন্নতির ধারায় বর্তমানে গাণিতিক বহু জটিল সমস্যার সমাধানে জ্যামিতির ব্যবহার ব্যাপক। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতিক বিষয়ে বিক্ষিপ্ত সূত্রাবলী এবং শিকার্যসমূহকে সুবিন্যস্ত করে 13 খণ্ডে বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন, যা বর্তমান গণিত শাস্ত্রের ভিত্তিস্বরূপ। আর ওই ভিত্তির গাঁথুনির শুরু বিশ্লেষণে দেখা যায় গবেষণালব্ধ কিছু বিষয়ের প্রতিচ্ছবি। আর ওই ভিত্তির গাঁথুনির শুরু বিশ্লেষণে দেখা যায় গবেষণালব্ধ কিছু অনুভূতির প্রতিচ্ছবি। মহাবিশ্বের সীমাহীন মহাস্থানে অবস্থিত প্রতিটি বস্তু তোমার মতোই স্থানের যে অংশ দূরে থাকে সেই স্থানটুকুর আকার, অবস্থান, বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে বাস্তব অনুভূতির পাশাপাশি পরিমাপ সমস্যা থেকেই জ্যামিতিক চিন্তা চেতনা উদ্ভব। কোনো বস্তু কর্তৃক দখলকৃত স্থান সাধারণত 3 দিকে বিস্তৃত এবং এই বিস্তারই বস্তুর 3টি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেদ নামে পরিচিত। এই জন্য ঘনবস্তু মাত্রই ত্রিমাত্রিক, যেমন একখানা ইটের 3টি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা স্পষ্ট চোখে দেখে বুঝতে পারি। কিন্তু গলীয় বস্তুর 3 মাত্রা বোঝা না গেলেও এদেরও রয়েছে 3টি মাত্রা। আবার কোনো বস্তুর উপরিভাগ বা পৃষ্ঠদেশকে আমরা তল বলি এবং প্রত্যেক ঘনবস্তুই এক বা একাধিক তল দ্বারা সীমাবদ্ধ। একখানে ইটের আছে 6টি তল বা পৃষ্ঠ, যার প্রত্যেকটি সমতলের অংশ, কিন্তু গোলকের আছে একটি মাত্র তল, যা বক্রতল। আর তল মাত্রই দ্বিমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কিন্তু উচ্চতা বা বেদ নাই। এখানে আলোচিত দৈর্ঘ্য, প্রস্থ, বেদ বা উচ্চতার পাশাপাশি পূর্ববর্তী শ্রেণীগুলিতে আমরা জ্যামিতি পাঠে দেখেছি বিন্দু, রশ্মি, রেখা, রেখাংশ, আপডট ইত্যাদি বেশ কিছু বিষয় যাদের সম্পর্কে যতটা সম্ভব সুস্পষ্ট ধারণা করতে পারলেও সুসংজ্ঞায়িত করা সম্ভব হয়নি। তথাপি পুনরালোচনায় বাস্তব জ্ঞানের পথে সংজ্ঞায়িত করার চেষ্টায় তোমাদের সামনে আসছে একটি চিত্র, আর সেই চিত্রটির আলোকে আলোচনা আনছি দৈর্ঘ্য, প্রস্থ, বেদ বা উচ্চতা। তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? একটি বই। যদি বইটির অবস্থান এমন হয়, এরই নাম আনুভূমিক বা ভূমির সমান্তরাল। এই অবস্থানে বইটির সর্বাধিক বিস্তৃতি এটা, আর তার চেয়ে কম বিস্তৃতি আনুভূমিক বিস্তৃতি এটা। এই বিস্তৃতি দুটির মধ্যে সর্বাধিক বিস্তৃতিকে বলা হয় দৈর্ঘ্য বা দৈর্ঘ্য নামে অভিহিত করা হয়েছে। আর সেই সাথে এইটার নাম হচ্ছে কি প্রস্থ। আর দৈর্ঘ্য, প্রস্থ উভয়ের সাথে উপর নিচ বরাবর লম্বালম্বী বিস্তৃতিকে বা উপর নিচ বরাবর বিস্তৃতিকে বলা হয়েছে উচ্চতা বা বেদ। যদি বইটা আমি এভাবে ধরি তাহলে এখন কিন্তু দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, আর উচ্চতা এটা। যদি বইটি আমি এভাবে ধরি তাহলে কিন্তু আনুভূমিক বরাবর সর্বাধিক বিস্তৃতি এটা, দৈর্ঘ্য, প্রস্থ এটা, উচ্চতা এটা। আশা করি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুভূতি বাস্তবতার পথে তোমাদের সামনে আনছি আমি এবার কয়েকটি চিত্র, আর চিত্র পর্যবেক্ষণে আমার কিছু কথা। দৈর্ঘ্য, প্রস্থ, বেদ বা উচ্চতা। কোনো বস্তুর আনুভূমিক বা প্রায় আনুভূমিক বরাবর সর্বাধিক বিস্তৃতি হলো দৈর্ঘ্য। সত্য? এবং এই দৈর্ঘ্যের সঙ্গে আনুভূমিক লম্ব বিস্তৃতি হলো প্রস্থ। আবার দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ের সঙ্গে লম্বভাবে উপর নিচ বরাবর বিস্তৃতিকে বলা হয় বেদ বা উচ্চতা। উল্লেখ্য 3টি মাত্রায় পরস্পর লম্বভাবে অবস্থান করে এবং সর্বদা দৈর্ঘ্য গ্রেটার দ্যান প্রস্থ। উল্লেখ্য সমান্তরাল এবং লম্ব বিষয়ে দৃশ্যমান বাস্তবতা চলমান আলোচনার পথেই কিছুক্ষণের মধ্যে তোমরা জানতে পারবে। এবার বিন্দু। স্থান জগতে অবস্থান কল্পনায় বাস্তব দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাহীন বললেই চলে এমন অতি সূক্ষ্ম কণাকে বলা হয় বস্তু, বলা হয় বিন্দু। এই বিন্দুকে আমরা দেখেও দেখি না,
কিন্তু মস্তিষ্ক অনুভব করতে পারি। আর যে অনুভূতির প্রতিচ্ছবি তোমাদের সামনে পর্দায় দেখতে পাচ্ছ, এটাই বিন্দুর প্রতিচ্ছবি। অনুভূতিটা এত পরিষ্কার যে আমরা ছবি এঁকে ফেলছি। এরকম মস্তিষ্কের বাস্তব অনুভূতিতে অনেক বিষয়েরই ছবি আঁকানো যায়, তার মধ্যে বিন্দু প্রথম। অথবা রশ্মি, একটি বিন্দুর একই পাশে নির্দিষ্ট দিক বরাবর অগণিত বিন্দু পাশাপাশি অবস্থান করতে থাকলে উৎপন্ন বিষয়টিকে বলা হয় রশ্মি। অথবা একটি নির্দিষ্ট অবস্থান থেকে নির্দিষ্ট দিক বরাবর কোনো বিন্দু চলার পথকে বলা হয় রশ্মি। ছবিতে তোমরা দেখছো, এটাও ঠিক অনুভূতির বাস্তব প্রতিচ্ছবি। এই বিন্দু থেকে শুরু, এবি একটি রশ্মি, যার শুরু আছে কিন্তু শেষ নেই। শুরুর বিন্দুকে বলা হয় প্রান্ত বিন্দু, তাহলে রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। অথবা সরলরেখা, একটি নির্দিষ্ট দিক এবং তার বিপরীত দিক বরাবর অগণিত অসংখ্য বিন্দু সারিবদ্ধ পাশাপাশি অবস্থান করায় বা করতে থাকলে উৎপন্ন বিষয়টিকে সরলরেখা বা সংক্ষেপে রেখা বলা হয় বা বলা যেতে পারে। রেখার কোনো শুরু বা শেষ নাই, অর্থাৎ রেখার কোনো প্রান্তবিন্দু নাই। ছবিতে তোমরা এবি একটি সরলরেখা যা দৃশ্যমান দেখতে পাচ্ছ। অথবা রেখাংশ, কোনো রেখার অংশ বিশেষকে বলা হয় রেখাংশ, যা শুরু এবং সমাপ্তি দুইটি প্রান্তবিন্দু হিসাবে পরিচিত। তোমরা ছবিতে দেখছো এ বি একটি রেখাংশ যার প্রান্তবিন্দু এ এবং বি। অথবা তোমাদের সামনে আলোচনায় আনছি সমান্তরাল সরলরেখা। ছবি দেখে অনুভব করো, অতঃপর অনুভূতি প্রকাশ করো। অথবা সংজ্ঞা দেখে অনুভব করো, অনুভূতি ছবিতে আঁকো। এটাই জ্যামিতিক শিক্ষার মূল মন্ত্র। সমান্তরাল সরলরেখা, সমান অন্তর্ভুক্ত আইল বা সীমানার ধারণা থেকে সমান্তরাল শব্দের উদ্ভব। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখাকে ইচ্ছামতো উভয় দিকে বর্ধিত করলে যদি তারা কখনো ছেদ না করে তবে তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। অথবা একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাহলে তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। যেমন ছবিতে তোমরা দেখছো এবি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা। প্রথম ছবিতেই যাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান মনে হচ্ছে, অথবা উভয় দিকে বর্ধিত করলে কখনো তারা ছেদ করবে না, অথবা অসমান্তরাল সরলরেখা। দুই বা ততোধিক সরলরেখা পরস্পরকে ছেদ করলে অথবা উভয় দিকে বর্ধিত করলে যদি তারা পরস্পরকে ছেদ করে তবে তাদেরকে বলা হয় সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার পাশেই তুমি অসমান্তরাল সরলরেখা দুটির ছবি দেখছো। অথবা দূরত্ব, দুইটি নির্দিষ্ট বিন্দু একটি রেখাংশ দ্বারা সংযুক্ত হলে রেখাংশের দৈর্ঘ্যকে বিন্দু দ্বারা দূরত্ব বলে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এ এবং বি দুটি বিন্দু যাদের মধ্যে একটি রেখাংশ দ্বারা সংযুক্ত করা, রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে বিন্দুর দূরত্ব। কিন্তু একই সমতলে অবস্থিত একটি সরলরেখার কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি সরলরেখা পর্যন্ত একটি লম্ব রেখাংশ অঙ্কন করলে ওই লম্ব রেখাংশের দৈর্ঘ্যকে ওই নির্দিষ্ট বিন্দু থেকে অপর সরলরেখার দূরত্ব বলে। অথবা একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি সরলরেখা পর্যন্ত একটি লম্ব রেখাংশ অঙ্কন করলে ওই নির্দিষ্ট বিন্দু থেকে ওই রেখার দূরত্ব সেই লম্ব রেখাংশের দৈর্ঘ্যটাই। আবার চিত্র অনুযায়ী এবি এবং সমান্তরাল সিডি তোমরা দেখতে পাচ্ছ, ছবি দেখেই বুঝতে পারছো তো এবি সমান্তরাল সিডি। আর এখানে এবি এর উপর পি যে কোনো একটি বিন্দু, অথবা পি বিন্দু থেকে সিডি এর উপর যদি লম্ব পিকিউ হয় তাহলে পিকিউ এর দূরত্ব হবে সিডি এর দূরত্ব কোত্থেকে, পি বিন্দু থেকে। অনুরূপে যদি কিউ বিন্দু থেকে কিউপি লম্ব এবি হয় তাহলে কিউ বিন্দু থেকে এবি এর দূরত্ব হবে কিউপি এর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য। আর এবি সমান্তরাল সিডি হওয়ার কারণে এবি এবং সিডি এর মধ্যবর্তী দূরত্ব কিন্তু পিকিউই হবে। অথবা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাসা থেকে তোমার বাসার পাশ দিয়ে অতিক্রান্ত একটি রাস্তার দূরত্ব কোনটি হবে, ভেবে দেখো। না পারলে পাঠটি পুনরায় পর্যবেক্ষণ করো। এখানে উল্লেখ্য লম্ব এবং দূরত্বের বাস্তবতা একটু সমস্যা মনে হওয়াটাই স্বাভাবিক। আর সেই সমস্যা সমাধানে তোমাদের সামনে এখন আলোচনা আনছি কোন। ছবি দেখেই কবি হওয়া যায়। তোমরা দেখছো কোণের ছবিতে ও বিন্দু থেকে দুটি রশ্মি ও এবং ও বি দুই দিকে নির্গত হয়েছে, মাঝখানে একটি জায়গা, ওটাই কোণ। তারই দৃশ্যমান অবস্থা থেকে সংজ্ঞা। কোণ একটি নির্দিষ্ট বিন্দু থেকে ভিন্ন ভিন্ন দিকে নির্গত দুটি রশ্মির মধ্যবর্তী বিস্তৃতিকে কোণ বলে। অথবা কোনো বিন্দু থেকে ভিন্ন ভিন্ন দিকে নির্গত দুইটি রশ্মির একটি থেকে অন্যটির উন্নতিকে বলা হয় কোণ। চিত্রে ও বিন্দু থেকে নির্গত দুইটি রশ্মি ও এবং ও বি এর মধ্যবর্তী কোণ এ ও বি, যার সাংকেতিক চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ কোণ শব্দের নিচে লেখা আছে, পরিষ্কার প্রকাশ করা হয়েছে। অথবা সমকোণ, সমান কোণের ধারণা থেকে সমকোণ শব্দের উদ্ভব।
তুমি একটি বেঞ্চের মাঝখানে সোজা হয়ে দাঁড়ালে নিশ্চয়ই দেখতে পাবে তোমার দেহ এবং বেঞ্চের মাঝে তোমার দেহের দুই পাশে দুটি সমান কোণ। এভাবে দৃশ্যমান সমান কোণ পর্যবেক্ষণ অবস্থা থেকেই সমকোণ শব্দের উদ্ভব। আর এই ঘটনার আলোকে একটি রশ্মির প্রান্তবিন্দুতে একটি সরলরেখা মিলিত হয়ে যদি রশ্মির দুই পাশে দুইটি সমান কোণ উৎপন্ন করে তবে তাদের প্রত্যেক কোণকে বলা হয় সমকোণ। সমকোণ একটি স্থির বা ধ্রুবক কোণ যার পরিমাণ সর্বদা একই। ছবিতে তোমরা দেখছো ওসি রশ্মির প্রান্তবিন্দু ওতে এবি রেখা মিলিত হয়ে কোণ এওসি সমান সমান কোণ বিওসি সমান সমান সমকোণ উৎপন্ন হয়েছে। অথবা সরল কোণ, দুই সমকোণের সমান যে কোনো একটি কোণকে বলা হয় সরল কোণ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিচে সরল কোণের একটা ছবি, এটা অবশ্যই দুই সমকোণের সমান, কারণ উপরের চিত্রই প্রমাণ করতে এটা দুই সমকোণের সমান। অথবা বলা যায় একটি নির্দিষ্ট বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে নির্গত দুইটি রশ্মি তাদের একই পাশে যে কোণ উৎপন্ন করে। আবার বলছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে পরস্পর বিপরীত দিকে নির্গত দুইটি রশ্মি তাদের একই পাশে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় সরল কোণ। সমকোণের ন্যায় সরল কোণ একটি স্থির কোণ বা ধ্রুবক কোণ যার পরিমাণ সর্বদা একই। ছবিতে তোমরা দেখছো এওবি একটি সরল কোণ, অথবা কোণ এও সি প্লাস কোণ বিওসি মিলে কোণ হচ্ছে কত এওবি, যেটি সরল কোণ। অথবা লম্ব, একটি বিন্দু থেকে নির্গত দুটি রশ্মি যদি একটি সমকোণ উৎপন্ন করে তবে তাদের একটিকে অপরটির লম্ব বলে। তোমরা লম্বের ছবিতে আমরা ওবি রশ্মি দেখতে, কিন্তু ও এ রশ্মির এই বিন্দুটা মুছে গেছে ছবি উঠাতে, যার ফলে ও এবং এবিটা কি পরস্পর লম্ব। অথবা বলা যায় সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে অপরটির লম্ব বলে। তাহলে আমরা যে সমকোণের সংজ্ঞা দেখছি এখানে ছবিতে, ও এবং ওসি পরস্পর কিন্তু লম্ব, কারণ তার মাঝখানে সমকোণ। অথবা ও এবং ওবি এবং ওসি অবশ্যই কি পরস্পর লম্ব, কারণ এখানে আছে সমকোণ। অর্থাৎ যেখানে সমকোণ সেখানেই লম্ব, আর যেখানে লম্ব সেখানেই সমকোণ। উল্লেখ্য দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিষয় ইত্যাদি বিষয়গুলোর উল্লেখ্য দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি বিষয়গুলোর মতো কোনো একটি পরিমাপযোগ্য রাশি, কিন্তু পদ্ধতি ভিন্ন। অর্থাৎ তোমাদের এই ভিন্ন পদ্ধতি পর্যবেক্ষণে তোমাদের সামনে আনছি কোণের পরিমাপ। তোমরা শুরুতেই দেখছো সমকোণ, আর এই শুরু থেকেই আমার কথা শুরু। জানার পথে মানুষের জ্ঞানের জগতে কোনো একটি শিক্ষা বিষয় হিসাবে চিন্তা শুরুতেই দেখা দেয় কোন পরিমাপের প্রয়োজনীয়তা। সম্ভবত কোণের ধারণার সূচনা লগ্নে কোন পরিমাপের একক হিসাবে সমকোণকে ব্যবহার করা হয়, যেখানে সমকোণের সঙ্গে তুলনা করে উৎপত্তি অনুসারে কোণকে আরও 4 ভাগে ভাগ করা হয়, যথা সূক্ষ্মকোণ, সরল কোণ, স্থূল কোণ এবং প্রবৃদ্ধ কোণ। সমকোণ এবং সরল কোণ, কোণ দুটির বাস্তবতা সম্পর্কে আমরা ইতিমধ্যেই জেনে গেছি। তারপরও ছবিতে তোমরা দেখছো কোণ দুটি স্থির এবং সারা পৃথিবীর বা মহাবিশ্বের বা মহাশূন্যের যেখানে যাও সমকোণ অপরিবর্তনশীল। অথবা সূক্ষ্মকোণ, সূক্ষ্ম অর্থ অতি ছোট, অর্থাৎ এক সমকোণের চেয়ে ছোট যে কোনো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। ছবিতে দেখছো একটি সূক্ষ্মকোণের ছবি। স্থূলকোণ, স্থূল অর্থ মোটা বা স্ফীত, তাই এক সমকোণের চেয়ে বড় এবং দুই সমকোণের চেয়ে ছোট কোণকে বলা হয় স্থূলকোণ। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার একটি স্থূলকোণ। আর তারপর আনছি প্রবৃদ্ধ কোণ, দুই সমকোণের চেয়েও বড় কিন্তু 4 সমকোণের চেয়ে ছোট, এরূপ কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। ছবিতে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা, এটা একটি প্রবৃদ্ধ কোণ। উল্লেখ্য সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ প্রত্যেকটি কোণের বিপরীত পাশে কিন্তু আরেকটি কোণ আছে। সেই কোণগুলোর প্রত্যেকেই কিন্তু কি কোণ? প্রবৃদ্ধ কোণ। বাট সরল কোণের বিপরীত দিকে কিন্তু সরল কোণ, আর প্রবৃদ্ধ কোণের বিপরীত দিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার চোখ দিয়ে দেখতে পাচ্ছি স্থূলকোণ। অথবা শিক্ষা উন্নয়নের ধারাবাহিকতা জ্যামিতিক বিষয়বস্তুর বিশ্লেষণে আরও সূক্ষ্মাতিসূক্ষ্ম কোণ পরিমাপের প্রয়োজনীয়তা দেখা দেয়। অথবা কোণ পরিমাপের আদি একক সমকোণকে সমান 90 ভাগে ভাগ করে বা সরল কোণকে সমান 180 ভাগে ভাগ করায় উৎপন্ন হয় ছোট ছোট কোণ, যার প্রত্যেকটি কোণের নাম দেওয়া হয় ডিগ্রি কোণ। এই ডিগ্রি কোণ পরিমাপের একটি সর্বজন স্বীকৃত বহুল প্রচলিত একক। বন্ধনীতে যার গাণিতিক প্রতীক বা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা
ডিগ্রি কোণ পরিমাপের প্রতীক আর কি, বা ডিগ্রির প্রতীক তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, এবং এই চিহ্ন ব্যবহার করে 1 সমকোণ সমান সমান 90 ডিগ্রি। ডিগ্রি কোথায় কিভাবে বসলে কোণ প্রকাশিত হবে সেটা তোমাদের দেখানো হচ্ছে এখানে। 1 সমকোণ সমান 90 ডিগ্রি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। যেহেতু সমকোণ স্থির, তাই 1 ডিগ্রি কোণও স্থির বা অপরিবর্তনশীল। উল্লেখ্য, ডিগ্রি এককে দাগাঙ্কিত যে যন্ত্রের সাহায্যে কোণ পরিমাপ করা হয় তার নাম কি তোমরা জানো? তার নাম চাঁদা। তোমরা এবার চাঁদা ছবিতে দেখো। ছবিতে দেখছো চাঁদা। ছবিতে দৃশ্যমান চাঁদাটির কেন্দ্রবিন্দুতে অবস্থিত এক সরল কোণকে সমান 180 ভাগে ভাগ করা হয়েছে। চাঁদার কেন্দ্রবিন্দুতে এক সরল কোণকে সমান 180 ভাগে ভাগ করে দাগাঙ্কিত করা পরিষ্কার তোমরা পর্যবেক্ষণ করে দেখতে পারবো ঘটনা বাস্তবতা। বা এই চাঁদাটির সাহায্যে যে কোনো কোণের পরিমাণ অতি সহজেই চোখে দেখে নির্ণয় করা যায়। যেমন চাঁদার পাঠ পর্যবেক্ষণের ছবিতে চাঁদার উপরে উপস্থাপিত একটি কোণের পরিমাণ চোখে দেখে গণনা করে অতি সহজে নির্ণয়। কোণ আমি সেট করছি, দেখছো? সহজেই এই পরিমাণটা নির্ণয় করা যায়। এই কোণের পরিমাণ কত? 37 ডিগ্রি। পর্যবেক্ষণ তোমরা দেখতে পাবে ঘটনার বাস্তবতা। আশা করি অবশ্যই তোমরা চাঁদা ব্যবহারে যে কোনো কোণের পরিমাণ নির্ণয় করতে পারবে। উল্লেখ্য, যে নির্দিষ্ট পরিমাণের সঙ্গে তুলনা করে একই জাতীয় অন্যান্য জিনিসের পরিমাপ করা হয় সেই পরিমাণই হলো পরিমাপের একক। কোণ পরিমাপের আরও সূক্ষ্ম একক আছে যা আমরা উচ্চতর শ্রেণীতে আলোচনা করব। অতঃপর আলোচনায় আনছি আরও কয়েকটি বিশেষ কোণ, যার প্রথমেই তোমরা দেখছো সন্নিহিত কোণ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সন্নিহিত কোণ। সন্নি নামকরণটাই যেন কেমন। হ্যাঁ, সন্নি অর্থ তুলে ধরা। তোমরা যখন তোমাদের মায়ের কোলে ছিলে তখন তোমরা ছিলে মায়ের কোলে সন্নিহিত মানুষ। ঠিক তেমনিভাবে একটি কোণের উপস্থিতি যখন আরও একটি কোণের সৃষ্টি করে বা পরিচয় তুলে ধরে তখন কোণ দুটিকে বলা হয় পরস্পর সন্নিহিত কোণ। উল্লেখ্য, প্রত্যেক সন্নিহিত কোণে থাকে দুটি কোণ এবং একটি সাধারণ বাহু। পর্দায় তোমরা দেখছো ক, খ, গ, ঘ নং চিত্রটির প্রত্যেকটি চিত্রই সন্নিহিত কোণের প্রতিচ্ছবি। আশ্চর্য ব্যাপার, নাম একটি কিন্তু ছবি তার 4টি। অবশ্যই গুরুত্বপূর্ণ কোণটি। আর এই প্রতিচ্ছবিগুলোর মধ্যে পরিষ্কার দেখতে পাচ্ছি বিসিটা সাধারণ বাহু। প্রত্যেকটি কোণের এখানে বিসি সাধারণ বাহু। নামকরণটা তুমি বিসিতে সাধারণ বাহু না দিয়ে তুমি অন্য নামও দিতে পারো, কিন্তু বিসিটা সাধারণ বাহু এখানে দৃশ্যমান ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু খ নং চিত্র অঙ্কিত সন্নিহিত কোণের কোণ দুটিকে বলা হয় রৈখিক যুগল কোণ। তারা সন্নিহিত কোণ ঠিক আছে, কিন্তু তাদের অন্য একটা নাম আছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণের আরও একটি ছবি তোমরা নিচে দেখতে পাচ্ছ। আর ঘ নং চিত্রে যে দুটি কোণ দেখছো এই দুটি কোণের নাম হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ আরও আছে, পরে আমরা তোমরা আলোচনা আনছি। রৈখিক যুগল কোণ একটি রশ্মির প্রান্তবিন্দুতে একটি সরলরেখা মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদেরকে বলা হয় রৈখিক যুগল কোণ। ছবিতে তোমরা দেখছো। এবার একান্তর কোণ। সন্নিহিত কোণের কোণ দুটি সাধারণ বাহুর দুই প্রান্তে বিপরীতমুখী হলে, আবার বলছি, সন্নিহিত কোণের কোণ দুটি সাধারণ বাহুর দুই প্রান্তে বিপরীতমুখী হলে ওই কোণ দুটি একটিকে অপরটির একান্তর কোণ বলে। অতঃপর রৈখিক গুচ্ছ কোণ। একটি রেখার অন্তস্থ কোনো বিন্দুতে ওই রেখার একই পাশে 3 বা ততোধিক কোণের বা একগুচ্ছ কোণের সমষ্টি 2 সমকোণ হলে উহাদেরকে বলা হয় রৈখিক গুচ্ছ কোণ। ছবিতে তোমরা দেখছো রৈখিক গুচ্ছ কোণ। ছবি দেখেই আশা করি বাস্তবতা তোমরা অনুভব করতে পেরেছ। অতঃপর অনুরূপ কোণ। অনুরূপ, একই রূপ যার অনুরূপ। সংজ্ঞা বলছি, ছবি দেখে তোমরা খুঁজে বের করো বাস্তবতা। একটি সরলরেখা অপর 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ করলে একটি ছেদবিন্দুর যে কোনো একটি কোণের মতো অন্য ছেদবিন্দুর কোণকে বলা হয় অনুরূপ কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন এখানে এই কোণের অনুরূপ কোণ এই বিন্দু, তার এই পাশের অনুরূপ কোণ এই কোণ, আর এই কোণের অনুরূপ কোণ অবশ্যই এই কোণ, এই কোণের অনুরূপ কোণ এই কোণ, আর এই কোণের অনুরূপ কোণ অবশ্যই এই কোণ, এই কোণের অনুরূপ কোণ এই কোণ। অবশ্যই এই ছবিতে কিন্তু একান্তর কোণ আছে। এটার একান্তর কোণ এটা, এটার একান্তর কোণ কোনটা এটা। আবার এই কোণের একান্তর কোণ বহিষ্ঠ একান্তর কোণ এটা, আবার এই কোণের বহিষ্ঠ একান্তর কোণ এটা। আশা করি ছবি দেখে অথবা জ্ঞানের চোখে ছবি তৈরি করে নিয়ে পর্যবেক্ষণ করো, পাবে প্রত্যেকটি বিষয়ের বাস্তবতা। জ্যামিতি কখনো মুখস্থর বিষয় নয়। অথবা পূরক কোণ। সমকোণ পূরণ করার অর্থে দুইটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটি পূরক কোণ বলে। যেমন 60 ডিগ্রি কোণে পূরক কোণ 30 ডিগ্রি,
70° পূরক কোণ কত? 20°। আবার সম্পূরক কোণ, দুইটি কোণের সমষ্টি যদি 2 সমকোণের সমান হয় তবে তাদের বলা হয় সম্পূরক কোণ। যেমন 100° কোণের সম্পূরক কোণ 80° এবং 110° কোণের সম্পূরক কোণ কত? 70°। আশা করি বিষয়গুলো বাস্তবতা তোমরা বুঝতে পেরেছ। উল্লেখ্য, যে কোনো কোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে কিন্তু অপরটির আবার সন্নিহিত বাহু বলে। আবার বলছি, যে কোনো কোণ সংলগ্ন বাহু দুটির একটিকে অপরটির সন্নিহিত বাহু বলে। অথবা তোমাদের সামনে আলোচনা আনছি পাঠ মূল্যায়নে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, কোনো বস্তুর উপর নিচ বরাবর সর্বাধিক বিস্তৃতিকে বলা হয় অবশ্যই উচ্চতা, উত্তর গ। 2 নম্বর, একটি আয়তাকার তলের দৈর্ঘ্য শূন্য হলে যা উৎপন্ন হয় তাকে বলা হয় অবশ্যই রেখাংশ, উত্তর গ। 3 নম্বর, 60° কোণের সম্পূরক কোণের মান অবশ্যই 30°, উত্তর ক। 4 নম্বর, 60° কোণের সম্পূরক কোণের মান অবশ্যই 120°, উত্তর ঘ। 5 নম্বর, একটি সরলরেখার দুইটি সরলরেখাকে সর্বাধিক কতটি বিন্দু ছেদ করতে পারে? 2টি, উত্তর ক। 6 নম্বর, একটি রেখাংশের দুই প্রান্ত বিন্দুতে উহার একই পাশে অঙ্কিত দুইটি কোণকে বলা হয় অবশ্যই কি? সন্নিহিত কোণ, উত্তর খ। 7 নম্বর, একটি রেখাংশের দুই প্রান্ত বিন্দুতে অঙ্কিত বিপরীতমুখী কোণ দুটিকে বলা হয় অবশ্যই একান্তর কোণ, উত্তর ক। 8 নম্বর, দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি অবশ্যই 180°, উত্তর গ। 9 নম্বর, কোনো চিত্রে দুইটি সমান অনুরূপ বা একান্তর কোণের সমষ্টি 100° হলে অবশ্যই ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180°, উত্তর গ। 180° বা 2 সমকোণ, সেই হিসাবে উত্তর কত? গ। 10 নম্বর, কোনো চিত্রে দুইটি সমান একান্তর কোণের সমষ্টি 180° হলে সরলরেখা দুটি অবশ্যই কি? সমান্তরাল। সমান একান্তর কোণ সমষ্টি 180° হোক আর 200° হোক, যাই হোক, সমান একান্তর কোণ হলেই সেটা সমান্তরাল, উত্তর গ। আপনি ডর পথে পাঠের সমাপ্তিতে পাঠের কথাই আমি বলছি, চোখে দেখে জ্ঞানের চোখে দেখো, অথবা মস্তিষ্কের বাস্তব অনুভূতির প্রকাশই যেমনি শিক্ষা। পাঠে ধারাবাহিক আনন্দ লাভে আগামী পাঠে সবার উপস্থিতি কামনায় শুভেচ্ছাপূর্ণ ধন্যবাদ জানিয়ে বর্তমান পাঠে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ।